একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলে মিশে উইজার্ড সব বললে আমার সব মাথায় আছে। একটা খালি বলে যায়, সবাই খুশি হবে ওই কাজটা। বাংলাদেশের মাটিতে পা রেখে ঠিক এই কথাই বলেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তার কথার মধ্যে আধিপত্যবাদের লেশটুকু ছিল না, ছিল বন্ধুত্ব, উষ্ণতা, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গাঢ় করার বার্তা। এই প্রসঙ্গে আপনাদের একবার মনে করিয়ে দিই, দীনেশ ত্রিবেদী কিন্তু কোনো কূটনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন আপাতমস্তক রাজনীতিবিদ। আমরা জানি হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে, কিংবা এটাই বলা যায় জোর করে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের একের পর এক তাবড় তাবড় নেতা এক নাগারে ভারত বিরোধিতা করে গেছেন, এখনো করে চলেছেন, কোনো বিরতি নেই। শুনুন তাহলে। আমি বারবার বলতেছি, চায়না এবং পাকিস্তানের সাথে চুক্তি না করলে বিএনপি এদেশ চালাতে পারবে না। এবং আপনি একটু যে কথাটা বললেন, এটা যদি করে বিএনপি, তাহলে জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করছে ঠিক তারেক জিয়াকেও একইভাবে হত্যা করবে। বাংলাদেশে 1971 সালে যে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধ করেছিলেন, তার মধ্যে হাতে গোনা কয়েক হাজার সোলজার ছিল, বাকি সমস্ত ছিল এদেশের জনগণ। এই ইতিহাস যেন ভারত পুনরাবৃত্তি না চায়, এরপরে কিন্তু ভারতের মানচিত্রের অনেক সীমারেখা কমে যাবে এবং ছোট হয়ে আসবে। বাংলাদেশের ইকোনমিতে ইন্ডিয়ার চাইতে খারাপ না। আমাদের লোকেরা মধ্যপ্রাচ্যে যাবে, মালয়েশিয়া যাবে, সিঙ্গাপুর যাবে, ইউরোপ যাবে, আমেরিকায় যাবে, কোন দুঃখে ইন্ডিয়া যাবে। তো ভারত বাংলাদেশে অনুপ্রবেশকারী পাবে কই? পায় না তো, তাই নিজেদের নাগরিককেই ধরতে হয় বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে। দেশের ভেতরে ও দেশের বাইরে লাগাতার ভারত বিরোধিতার জিকির। ভারত বাংলাদেশের কোন পাকা ধানে মই দিয়েছে স্পষ্ট করে তারা কিছুই বলতে পারেন না। এরা স্বপ্নেও ভূত দেখার পরিবর্তে ভারতকেই দেখে। ঠিক এই রকম একটা পরিবেশে সহিষ্ণুতার বার্তা দিয়ে কোন ভুলটাই করে ফেললেন দীনেশ ত্রিবেদী। এক সাংবাদিক দীনেশ ত্রিবেদীকে প্রশ্ন করেছিলেন কবে ট্যুরিস্ট ভিসা চালু হবে। সাংবাদিকের প্রশ্ন শুনে দীনেশ বলেন, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, ভাই ক্যামেরাটা আর আজকে আমি ক্যামেরাটা উঁচু করেন একটু, 20 কোটি অ্যাড করেছি, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওটা 160 অ্যাড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি, আমার মনে ওইটা ঢুকছি। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বলেন, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলে মিশে উইজার্ড সব বললে আমার সব মাথায় আছে। একটা খালি বলে যায়, সবাই খুশি হবে ওই কাজটা। তার কথাতেই স্পষ্ট তিনি মিলেমিশে আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে কথা বলতে চেয়েছেন। তাই কথার শেষে সবাইকে খুশি করার কথাও তিনি বলেছেন। এখানে উগ্রতা বা আধিপত্যবাদের গন্ধটা কোথায়? কিন্তু ওই যে বলে না, যেখানেই মা মনসা সেখানেই ধুনোর গন্ধ। বিপদের গন্ধ পেয়ে গেলেন শফিকুররা। তিনি দেশের সরকারের কাছে আবেদন করে বসলেন এই 140+ 20 কোটির ব্যাখ্যা দিতে। সাধারণ মানুষ নয়, বাংলাদেশের জামাতপন্থীরা একে বাংলাদেশের সার্বভৌম ও আধিপত্যবাদের ওপর আঘাত হিসেবে দেখছেন। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পা রেখেছেন ভিন্ন কায়দায়। আকাশপথে না এসে তিনি এসেছেন স্থলপথে এবং বেনাপোল সীমানা দিয়ে। শুরু থেকে তিনি বোঝাতে চেয়েছেন ভারতের সঙ্গে বাংলাদেশের মাটির সম্পর্ক। মাটির কাছাকাছি থেকেই দুই দেশের সম্পর্ক উন্নয়নে সচেষ্ট থাকবেন। ভারতের এক প্রতিনিধির
এমন আদব কায়দা চোখে লাগছে বাংলাদেশের এক শ্রেণীর মানুষের। বাংলাদেশে পা রেখেই যে উষ্ণতা নম্রতা তিনি দেখিয়েছেন, তাতে মনে ভয় ধরেছে শফিকুরদের। কারণ তারা তো মানুষকে ভারত সম্পর্কে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, ভুল বোঝানোর চেষ্টা করছেন। দীনেশের বন্ধুত্বপূর্ণ আচরণে সেই ভুলটা যদি ভেঙে যায়, কারণ এই দীনেশ ত্রিবেদী তো ভারতেরই প্রতিনিধি। দীনেশ ত্রিবেদী দুই দেশের একসঙ্গে পথ চলার কথা বলতে চেয়েছেন। এতে শক্তিশালী হবে গণতন্ত্র। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। কিন্তু এই মেলামেশাটা দরকার। শফিকুর শাহরিয়ারদের ভারত পছন্দ নয়, তাই খুব স্বাভাবিকভাবেই দীনেশ ত্রিবেদীর কথাটা তাদের পছন্দ হয়নি। তাদের যত ভাব ভালোবাসা চীন ও পাকিস্তানের সঙ্গে হবে নাই বা কেন, তারা তো রাজাকার। মুক্তিযুদ্ধে এরাই তো বাঙালি জাতিকে শেষ করতে চেয়েছিল, ঘরে ঢুকে মা বোনদের ইজ্জত নিয়েছিল। বাংলাদেশে পাক এজেন্ডাকে বাস্তবায়ন করতে এরা এখন উঠে পড়ে লেগেছে। ভুলে গেলে চলবে না, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহু পুরনো। একসময় এই দুই দেশ একসঙ্গে ব্রিটিশ শাসিত অঞ্চল হিসেবে পরাধীন ছিল। পরবর্তীতে ভারতের সহযোগিতায় পাক শাসন মুক্ত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। বাংলাদেশের রাজাকারের দল এই স্বাধীনতা মেনে নেয়নি, মানবেই বা কেন? তারা তো পাকিস্তানে হয়ে লড়েছিল। সেই রাজাকারেরা আজ বাংলাদেশে বেশ সক্রিয়। তারা বাংলাদেশের মানুষকে ভারত সম্পর্কে ভুল বুঝিয়ে চলেছেন। এই বিশ্বাসে একদিন ভুল বোঝাতে বোঝাতে তাদের কথা বাংলাদেশের মানুষ মেনে নেবেন। কারোর সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের পররাষ্ট্র নীতির অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু শফিকুররা তা মানেন না। আন্তর্জাতিক নদীসমূহের পানি নিয়ে সমস্যা, তিস্তা জল বন্টন, টিপাইমুখ বাঁধ নিয়ে কিছু সমস্যা ভারত বাংলাদেশের মধ্যে রয়েই গেছে। এগুলি আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে, কিন্তু দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশটাকেই নষ্ট করে দিতে চাইছে জামাতরা। তাই কথায় কথায় এত ভারত বিরোধিতা। বাংলাদেশের ৭১-এর ইতিহাসে ভারতের যে গৌরবোজ্জ্বল উপস্থিতি রয়েছে, তাকে মিটিয়ে দিতে তৎপর হয়েছে শফিকুররা। তারা চাইছেন ভারত বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক, তাই লাগাতার উস্কানিমূলক মন্তব্য করে আসছেন। বাংলাদেশ ভারত সম্পর্কের এক জটিল সময় মিস্টার ত্রিবেদী ভারতের প্রতিনিধি হয়ে বাংলাদেশে এসেছেন। গত এপ্রিল মাসে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ করেন। দুই দেশের ৫৫ বছরের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের হাই কমিশনার করা হলো। একজন পেশাদার কূটনীতিকের তুলনায় একজন রাজনীতিকের ভাষা ও উপস্থাপনা আলাদা হয়। ত্রিবেদীর বক্তব্যে সেই রাজনৈতিক প্রভাব স্পষ্ট। বিষয়টি গুরুত্বপূর্ণ এই কারণেই, বর্তমান সময়ে ভারত বাংলাদেশ সম্পর্কের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলোর বড় অংশই রাজনৈতিক। এমন পরিস্থিতিতে শুধু প্রাতিষ্ঠানিক কূটনীতি দিয়ে সম্পর্কের সব জটিলতা মোকাবিলা করা কঠিন। দীনেশ ত্রিবেদীর নিয়োগ এবং বাংলাদেশে প্রবেশ করেই প্রদত্ত তার বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট: ভারত বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক যোগাযোগকে গুরুত্ব দিতে চাইছে। দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বাংলা ভাষার সাবলীল, জন্মসূত্রে গুজরাটির দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের মাটিতে পা দিয়ে তিনি ভূপেন হাজারিকার একটি গান উল্লেখ করেছেন। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণার কথা বলেছেন। বোঝাতে চেয়েছেন দুই দেশ অভিন্ন আত্মা, তাদের আকাশ বাতাস যেমন এক, যন্ত্রণাটাও এক। দুই দেশের মানুষের সাংস্কৃতিক ও ভাষাগত মিলকে হাতিয়ার করে শক্তিশালী গণতন্ত্র গড়ে তোলার বার্তা দিয়েছেন দীনেশ। এই ধরনের আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।